প্রিয় বন্ধুরা, সুপ্রভাত। শরতের এই স্নিগ্ধ সকালে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরে আছি। আজকের আয়োজন থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতার এবং আমি আফরোজা আক্তার পপি। সময়ের সঙ্গে সঙ্গে ঋতুর পরিবর্তন হয় ঋতু বৈচিত্র্যেরও। নাগরিক জীবনে শরৎ উদযাপন আর গ্রামীণ জীবনের শরৎ উদযাপন এক নয়। সে যাই হোক, শরৎ প্রতি বছর আসে নতুন আবেদন আর আবহ নিয়ে। শরৎ মুগ্ধতায় সময় কাটুক আপনার। এখানে আকাশ নীল নীলাভ, আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে। বাংলার এমন কত রূপের ছবি লেখা হয়ে আছে কবিতায়। শ্রোতা বন্ধু, আজ বৃহস্পতিবার 28শে ভাদ্র 1431 বঙ্গাব্দ, 12ই সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 8ই রবিউল আউয়াল 1446 হিজরি। আমার নয়ন ভোলানো এলে নয়ন আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভোলানো এলে নয়ন আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভোলানো এলে নয়ন। শ্রোতা বন্ধু যারা শুনছেন, এবার জানিয়ে দিচ্ছি আজকের মহানগরকে যেসব উপকরণে সাজানো হয়েছে। শুরুতেই থাকছে ঢাকা মহানগরীর বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পর্ব ভালো থাকুক আমার ঢাকা। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ শুনতে পাবেন সুস্থ থাকুন পর্বে। মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং থাকছে নগর পরিক্রমায়। এছাড়া শুভযাত্রা জানতে পারবেন ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের সময়সূচি। আর বন্ধুরা, আপনাদের জন্য একটি গান তো থাকছে। শরতের শিশির ভেজা সবুজ পথে শেফালি সহ নানা ফুল ঝরে পড়ে। গুচ্ছ গুচ্ছ সাদা কাশফুল, দিনভর আলো ছায়ের খেলা, মৃদুবন্ধ হাওয়া, ঝরে পড়া শেফালির কোমল ঘ্রাণ, নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ, এসবই শরতের নিজস্বতা। নাগরিক জীবনে কৃত্রিমতার ভিড়ে এইসব স্নিগ্ধতার আবেশ কজনেরই বা জোটে। যাই হোক, স্মৃতির সুঘ্রাণেই শরতের আলিঙ্গন হোক। ঋতুতে ঋতুতে যে ঐশ্বর্য, প্রকৃতির যে রূপ বসরতা, সবটা নাগরিক জীবন দেখে না সত্য, কিন্তু অনুভবের আশিতে তার প্রতিচ্ছবি পড়ে। খুঁজে পেতে মন লাগে। আসুন ব্যস্ততার ঘূর্ণিপাক থেকে একটু জীবন অনুভব করি, প্রকৃতিতে চোখ রাখি। বন্ধুরা, চলছে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। বাংলাদেশ বেতার ঢাকা থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হচ্ছে। প্রিয় বন্ধু, প্রিয় নগরী ঢাকা সময়ের সাথে সাথে গড়ে উঠছে নাগরিকের চাহিদা মাফিক সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে। আসুন ভালো থাকুক আমার ঢাকা পর্বে জেনে নেই
পরিচ্ছন্ন ঢাকা, সুসজ্জিত ঢাকা, এ বিষয়ে কিছু কথা এ পর্বে রচনা করেছেন শেলী সেনগুপ্ত, আর পাঠ করছেন মাহমুদ আখি। আমাদের ভালোবাসার শহর ঢাকা, এই শহরকে আমরা সব সময় সুন্দর ও সুসজ্জিত অবস্থায় দেখতে চাই। এজন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। মানব জীবনে পরিচ্ছন্নতার গুরুত্ব অনেক। আমরা ছোটবেলা থেকে পরিষ্কার পরিচ্ছন্নর কথা শুনে এসেছি এবং গুরুজনদের আদেশ হিসেবেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকে ঈমানের অঙ্গ বলা হয়ে থাকে। আর এ কথাও ঠিক যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দরকার শুধুই ইচ্ছা শক্তি, কারণ সুন্দর ও পরিচ্ছন্ন থাকাটা নির্ভর করে যার যার মানসিকতার উপর। তাছাড়া সুস্বাস্থ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একান্ত অপরিহার্য। পরিচ্ছন্ন মানুষ অবশ্যই সুস্থ মানুষ। এ বিষয়টি অনুধাবন করেছে আমাদের এই সময়ের সকল শিক্ষার্থী। ট্রাফিক নিয়ন্ত্রণ করতে যে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল তারাই ঢাকার সড়কের আবর্জনা পরিষ্কার করার কাজে হাত দিয়েছেন। তাদের এই অসাধারণ কর্মকাণ্ড ঢাকার জনজীবনের গতিময়তা ফিরিয়ে এনেছে। ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শহরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীকে সড়ক, দেয়াল ও সড়ক দিক পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা গেছে। হাসি মুখে শত শত শিক্ষার্থীর হাতে গ্লাভস, ঝাড়ু এবং আবর্জনা কুড়িয়ে রাখার বস্তা এক নতুন দিগন্তের কথা মনে করিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের সুন্দর হস্তাক্ষরে দেয়ালগুলো হেসে উঠেছে। এসব দেয়াল লিখন আমাদের নতুন দিশা দেখায়। কোথাও কোথাও পুরাতন দেয়াল লিখন মুছে রং করাও হয়েছে, যা অনেক আগে থেকেই করা জরুরি ছিল। আশ্চর্য হতে হয়, এ কাজের জন্য সরকারি কোষাগার থেকে একটা টাকাও নেওয়া হয়নি। শিক্ষার্থীরা নিজেদের জমানো অর্থ ও বিভাগীয় শিক্ষকদের দেওয়া অর্থ তহবিল থেকে এই গঠন করেছে তারা। বিভিন্ন দলে বিভক্ত পরিচ্ছন্নতার কাজ করেছে তারা। কোথাও কোথাও আবর্জনা সংগ্রহ করে পুড়িয়ে ফেলেছে। এ যেন অসাধারণ এক কর্মযজ্ঞ। আমরা জানি ঢাকা শহরের আয়তন ও লোক সংখ্যা যে হারে বাড়ছে, সেদিকে লক্ষ্য রেখে শহর পরিষ্কার রাখা খুব একটা সহজ কাজ নয়। তবে একথাও ঠিক যে ঢাকা শহর পৃথিবীর আর 10টি রাজধানীর শহরের মতো নয়। এর গুরুত্ব অন্য দেশের রাজধানী শহরের চেয়ে অনেক বেশি। তাই এটি পরিচ্ছন্ন রাখা খুব জরুরি। এই জরুরি কাজটি করে দেখিয়েছেন আমাদের প্রাণচঞ্চল শিক্ষার্থীরা। অনেক আগে থেকেই ঢাকা শহরের দেয়াল লিখন বা পোস্টার লাগানো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, বিশেষ করে সড়কগুলোর পাশের দেয়ালে, যা শহরের সৌন্দর্যের জন্য খুব হানিকর ছিল। সেদিকগুলোতে ভুলে এখন সময় এসেছে সচেতন হওয়ার। আমাদের প্রিয় শিক্ষার্থীদের দেখানো পথ অনুসরণ করে যদি এখন থেকেই আমরা শহর পরিষ্কার কারণের কাজে লাগতে পারি, নিজ নিজ বাড়ির আঙিনা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, নিজ নিজ বাড়ির সামনের পথটি তো পরিচ্ছন্ন রাখার কাজে বিশেষ ভূমিকা রাখতেই পারি, এটি অবশ্যই করা উচিত। পথ চলতে গিয়ে যেখানে সেখানে চিপসের প্যাকেট, সিগারেটের খালি প্যাকেট বা টিস্যু ইত্যাদি না ফেলাই ভালো। এছাড়াও যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললে শহর এমনিতেই পরিচ্ছন্ন থাকবে। অথচ এই সহজ কাজটি আমরা করতে চাই না। মনে রাখতে হবে, এই শহর আমার, আমার শহরকে পরিষ্কার রাখার দায়িত্বও আমার। তাই যার যার অবস্থান থেকে শহর পরিষ্কার রাখার কাজে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের কাজের প্রতি সম্মান দেখিয়ে আমাদের সবাইকে সচেতনভাবে শহর পরিচ্ছন্ন রাখার দিকে নজর দিতে হবে এবং আমাদের চারপাশের সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। বাড়ির শিশুদেরও শেখাতে হবে এই শহর তার শহরকে পরিচ্ছন্ন রাখার অপরিহার্য কাজে তাকেও অংশ নিতে হবে। এদেশের নাগরিক হিসেবে আমরা একটি পরিচ্ছন্ন শহর হিসেবে ঢাকাকে দেখতে চাই। বিশ্ববাসীর কাছেও ঢাকা হয়ে উঠুক একটি পরিচ্ছন্ন রাজধানীর শহর। আসুন আমরা সবাই ঢাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ার লক্ষ্যে একে অপরের সহযোগিতায় এগিয়ে যাই। তবেই আমরা বিশ্বের দরবারে একটি আদর্শ জাতি হিসেবে স্বীকৃতি পাব এবং এই প্রচেষ্টা শুরু হোক আজ নয়, এখন থেকেই। বন্ধুশ্রোতা, এখন শুনব একটি দেশের গান। গানটি শিল্পী KM আব্দুল আল মুর্তজা মুহিন, গানটি গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন
আনিসুর রহমান তনু। কেমন দেশ আমার, ফুলে ফলে ভরা, আকুল করা। এ কেমন দেশ আমার, ফুলে ফলে ভরা, আকুল করা। সুজলা সুফলা শস্য শ্যামলা, এ যেন বিধাতার সে আর উপহার। এ কেমন দেশ আমার, এ যে ভালোবাসা আমার। সকালে সোনালি রোদ হাসে, মেঘের খেয়াতে রূপালি ওই চাঁদ হাসে। এখানে সকালে সোনালি রোদ হাসে, মেঘের খেয়াতে রূপালি ওই চাঁদ হাসে। পদ্মা মেঘনা যমুনার কূলে, জলকে বধূ চলে দীঘল চুলে। এ যেন এক রূপের সম্ভার। এ কেমন দেশ আমার, এ যে ভালোবাসা আমার। বিকেলে পাখিরা কুলায় ফেরে, জোনাকি আলো জলে যে শুধু আধার ঘিরে। এখানে বিকেলে পাখিরা কুলায় ফেরে, জোনাকি আলো জলে যে শুধু আধার ঘিরে। গ্রীষ্ম বর্ষা ষড়ঋতুর দেশে, ফুলের মেলা বসে রংধনু মেশে। এ যেন মন কাড়া আমার অহংকার। এ কেমন দেশ আমার, ফুলে ফলে। প্রিয় শ্রোতা, চলছে প্রভাতী সমাবেশ মহানগর। বাংলাদেশ বেতার ঢাকা থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হচ্ছে। আমাদের এবারের পর্ব নগর উন্নয়নের তরুণ ভাবনা। এ পর্বের গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুনুর রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ বলছেন তারা। কথা বলবো ভাই, আপনার পরিচয়টা প্রথমে বলেন।
জি, আমি তানভীর রায়হান নিলয়। আমি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোকে আমাদের যে বিপ্লবের রঙে স্বীকৃতি একটি ইভেন্ট হয়েছিল আমাদের গত 12 থেকে 14 আগস্ট এবং গত 6 এবং 7 সেপ্টেম্বর আমরা এই 5 দিনব্যাপী একটা আয়োজন করেছিলাম। সেইখানে আমাদের সমন্বয়কের ভূমিকা আমি পালন করেছি, সকল স্টুডেন্টদের আমি সমন্বয়ক ছিলাম এখানে মূলত এই আর্ট ইভেন্টটার ক্ষেত্রে। তো এইটু আমি জানতে চাচ্ছি যে আসলে ইনভলভমেন্টসটা কিভাবে করে হলো এবং সবাই আপনার তত্ত্বাবধানে বিশাল একটা কর্মযজ্ঞ হয়েছে। তো আমাদের যে 36শে জুলাই যে আমাদের যে একটা বিজয় অর্জিত হলো, তারপরে আমরা যখন ক্যাম্পাসে চলে আসলাম, তারপরে আমরা ভাবলাম যে আমাদের যে এই বিপ্লবটা আমরা তো হয়তো প্রজন্ম কিছুদিনের মধ্যে ভুলে যাবে, হয়তো আমাদের প্রজন্ম চলে যাবে, তারপরে আসবে। তো আমাদের চিন্তাভাবনা এরকম ছিল, আমরা আমাদের এই বিপ্লবটাকে কোথাও আমরা লিপিবদ্ধ করি বা আমরা কোথাও এঁকে তুলি। সেখান থেকে আমাদের এই প্ল্যানটা আসলো যে আমাদের ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের আশেপাশে যেখানেই আমরা পারি সেখানে আমরা আমাদের একটা ইভেন্ট ক্রিয়েট করি, যেখানে আমাদের গ্রাফিতির মাধ্যমে আমরা আমাদের সংগ্রামকে আমরা তুলে ধরবো। আচ্ছা, আমার নাম হচ্ছে আয়েশা খাতুন লামিয়া, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদ এবং 79 ব্যাচ। কি কি জাতীয় কাজগুলো করে? আসলে প্রথমে যদি বলতে হয়, আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুবই নতুন একটা দিক ছিল, কারণ আমরা সবসময় ক্যাম্পাসটাকে সবসময় দেখতাম দেয়ালগুলো পরিষ্কার। তো এই বিজয়ের মাধ্যমে আমরা কি করেছি, আমরা আমাদের মতামতগুলো দেয়ালে প্রকাশ করা ট্রাই করেছি, যে আমরা নিজে থেকে যা ফিল করি, আমাদের যে বিপ্লব হলো সেগুলো আমরা দেয়ালে তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে আমরা যারা মেয়েরা ছিলাম, আমরা শুধু যে বিজয়ের বিপ্লব এগুলোই যে তুলে ধরেছি তা না, মানে দেখা গেছে আমরা অনেকে নারীদের নিয়েও দেখি যে নারীরা অনেক সময় অসম্মানিত হয় বা অনেক ঘটনা ঘটে, এগুলোকেও আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো আমার কাছে সেটা মনে হয় যে এটা একটা প্রতিবাদের মাধ্যম, মতামত প্রকাশের মাধ্যম, এবং এর দ্বারা অন্য যারা আছে তারা যাতে ব্যাপারগুলো জানতে পারে, তারা যাতে এখান থেকে জ্ঞান নিয়ে পরবর্তীতে সেটা অ্যাপ্লাই করতে পারে, সেগুলোকেই আমরা আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি মোহাম্মদ সজীব আলী, আমি 58তম ব্যাচের শিক্ষার্থী। আমি আমার বন্ধু নিলয় রায়হান, আমরা সবাই মিলেই আসলে শুরুর দিকে এই উদ্যোগটা নিয়েছিলাম। পেছন থেকে আমরা যতটুকু সম্ভব কাজ করেছি এবং প্রোগ্রামটি সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয় সেই বিষয়ে আমি কাজ করেছি। ধরেন এই যে কাজগুলো করেছেন, এখন দেওয়ালে তো অনেক ধরনের শিল্পকর্মগুলো আপনারা এঁকেছেন, আপনারা এর ভিতর থেকে আপনাকে ছুঁয়ে গেছে এরকম কোনো বিষয়গুলো বলবেন? আসলে দেয়ালে যে বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে এগুলো আসলে আমাদের যেই পেছনের যেই দিনগুলো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে এসেছি তারই আলোকে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন একটি লাইন বলি, যেটি আমরা যখন আন্দোলন চলাকালীন সময়ে প্রতিদিন রাতে আমরা যে স্টুডেন্টরা যদি ফোনটা হাতে নিতাম, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, এই গানটি যখনই সামনে আসতো মনে হতো যেন আমরা অঝরে কাঁদছি, আমাদের ভেতরটা ফেটে যাচ্ছে এবং আমরা আন্দোলনে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তাম, এইরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আসলে গ্রাফিতিগুলো আসলে আমাদের ওই আন্দোলনের প্রেক্ষাপটটা তুলে ধরেছে, পাশাপাশি আমাদের যেই সুন্দর বাংলাদেশ সামনে অপেক্ষা করছে সেটি ফুটিয়ে তুলেছে। সেই জন্য আমরা এটির নাম দিয়েছি বিপ্লবের রঙে শেকৃবি। এছাড়াও শুধু আমাদের শেকৃবি না, এই ইভেন্টটি আসলে পরিচালিত হয়েছে সারা বাংলাদেশে, এই সকল স্টুডেন্টরা যার যার জায়গা থেকে এই কাজগুলো করেছে। এটির মাধ্যমে যে শুধু গ্রাফিতির মাধ্যমে যে সৌন্দর্য বা আসলে ব্যাপারটি এরকম না, ব্যাপারটি আসলে আমাদের যে বিপ্লব, জুলাইয়ে যে একটা বিপ্লব হয়ে গেল দেশে, এই বিপ্লবটি আমরা ফুটিয়ে তুলেছি এবং আগামীর বাংলাদেশ যে আমাদের হাত ধরে সুন্দর হতে যাচ্ছে সেই রঙিন রঙটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শ্রোতা বন্ধুরা, আমরা আরেকজনের মুখোমুখি হয়েছি। ভাই, আপনার নামটা, পরিচয়টা প্রথমে বলেন। আমার নাম রাকিবুল হাসান মিদুল, আমি পড়ালেখা করতেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টিতে। আচ্ছা, আপনার দেখা এই গ্রাফিতি? আচ্ছা, তো আমি যদি বিশেষভাবে বলতে চাই, মানে প্রতিটারই একটা আলাদা চেতনা আছে, তার মধ্যে যদি আমি বিশেষভাবে একটা বলতে চাই তো আমি মুগ্ধ ভাইয়ের যেটা আছে যে পানি লাগবে পানি, এই গ্রাফিতিটার কথা বলবো। কারণ এই গ্রাফিতিটা আমার মনে হয় যে আমরা যেই সংগ্রামে অংশ নিয়েছি, তো এইগুলো কিন্তু যারা ছোট বাচ্চা তারা কিন্তু বুঝবে না। তারা যখন দেখবে যে তাদের বাবা মার সাথে তারা হেঁটে হেঁটে যাচ্ছে, তখন রাস্তায় তারা হয়তো আদো আদো গলায় পড়ে শুনবে যে পানি লাগবে পানি, তখন হয়তো সে তার আম্মুকে বা আব্বুকে জিজ্ঞাসা করবে যে আব্বু পানি লাগবে পানি কেন লেখা আছে। তখন তার বাবা মা, তার মা তখন হয়তো তাকে বুঝিয়ে বলবে যে আমরা এই জন্য এটা লেখা আছে, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্যই আমরা এভাবে সংগ্রাম করেছি এবং আমাদের প্রায় শত শত ভাই বোন জীবন দিয়েছে। তো এভাবেই আমাদের যে মোটিভটা, আমাদের যে চেতনাটা, সেটা সেই বাচ্চার কাছেও যাবে। গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হয়েছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা। নগরীর প্রায় প্রতিটি দেওয়ালে গ্রাফিতি ও ক্যালিগ্রাফিতে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার অর্জন। এদিকে শিক্ষার্থীর জনতার আত্মদানে রোপণ করা হয়েছে নানা প্রজাতির বৃক্ষরোপণ। এখন এই সব কিছু মিলিয়ে আমাদের প্রত্যাশাটা যদি একটু বলেন একটুখানি।
আমরা চাই মানুষ যেন তার পুরো জীবনটা তারা যেন স্বাধীনভাবে কাটায়, তারা যেন স্বাধীন একটা পৃথিবী পায়। সেই স্বাধীন পৃথিবীর আশায় আমরা আছি। আমাদের দেশ সংস্কার হবে, আমাদের দেশের মধ্যে কখনো আর কোনো দিন কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট কোনো সরকার আমাদের দেশের আধিপত্য বিস্তার করতে পারবেন না, সেটাই আমরা চাচ্ছি। আমাদের উপর যেন পৃথিবীর কোনো শক্তি যেন আমাদের শোষণ পীড়ন করতে না পারে, এটাই আমাদের মূলত গ্রাফিতি এবং আমাদের বাকি যত কর্মকাণ্ড আছে দেশ সংস্কারের বৃক্ষরোপণ থেকে শুরু করে আমরা আরও যা যা করছি, আমরা ট্রাফিকিং করেছি স্টুডেন্টরা, আমরা নানা রকমের উন্নয়নমূলক কাজ করেছি এবং আমরা আরও দেখেছি যে আমাদের স্টুডেন্টরাই তারা হলো গিয়ে মন্দির পাহারা দিচ্ছে, তারা সংখ্যালঘুদের পাহারা দিচ্ছে। এগুলো সব আসলে কেন? এগুলোর কারণও আমরা হলো আমাদের দেশকে ভালোবাসি। আমাদের মূলত এইটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের দেশপ্রেম যেটা আমাদের মধ্যে এই 2024 সালের জুলাই মাসে এসেছে সেটা যেন শুধু জুলাই মাস কেন্দ্রিক না হয়, সেটা যেন আজীবনের জন্য হয়, শতাব্দীর পর শতাব্দী যেন আমাদের পরবর্তী জেনারেশনগুলো, আমাদের পরবর্তী যারা আসবে তারা যেন জানে যে আমরা একটা সময় করেছি। এটাই আমাদের চাওয়া এবং এতটুকুই যদি আমরা পাই তাহলে আমরা নিজেদের জীবন ধন্য মনে করব। পরবর্তী প্রজন্মের কাছে সমাজ বা রাষ্ট্রের কী চাওয়া সেটা তুলে ধরতেই শিক্ষার্থীদের এই উদ্যোগ, বলছেন তরুণ শিক্ষার্থীরা। নগর পরিক্রমা আজ এ পর্যন্ত। ভ্যাপসা গরম, গুমোট আবহাওয়া, বৃষ্টি আর আর্দ্রতার মধ্যে স্বাস্থ্য সচেতনতা খুবই জরুরি। বিশেষত এই আবহাওয়া এডিস মশার বংশ বিস্তারে বিশেষ উপযোগী, ফলে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে ইদানিং। আসুন সুস্থ থাকুন পর্বে আমরা ডাক্তার ফাহিম আহমেদ রূপমের কাছ থেকে জেনে নেই স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় কিছু পরামর্শ। আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে ডেঙ্গু বিষয়ক এডিস মশার যে বংশ বিস্তার, এই ব্যাপারে আসলে আমাদের কিছু পরামর্শ দরকার শ্রোতাদের জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আপনি একবারে সঠিক সময় জানতে চেয়েছেন যে এই সময় কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ডেঙ্গু রোগীর সংখ্যা এবং মর্টালিটি বা মৃত্যুহারের সংখ্যা কিন্তু একটু আপার ট্রেন্ডে আছে, এত ইনক্রিজিং আছে, বাড়ার পর্যায়ে আছে। তো এটা গত বছরগুলোর আমরা যদি ইতিহাস পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারি যে এটা আসলে বাড়ার ট্রেন্ডেই থাকবে আর কি, আরও কিছুদিন এমন একটা ধারণা করা যায় আর কি। যেহেতু বৃষ্টি পড়ছে, পানি জমে থাকছে, অ্যাডিস মশা বংশবৃদ্ধি করছে, মশা কামড়ানোর পাশাপাশি ডেঙ্গু জ্বরেরও পারে আর কি। তো ডেঙ্গু জ্বরের ব্যাপারে আমাদের অনেকের ধারণা ইতিমধ্যে হয়ে গেছে আর কি। তবে এই সময় আমরা যেটা দেখতে পাই যে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে যে লক্ষণগুলোর মধ্যে সাধারণত যে সবসময় হাই ফিভার নাও থাকতে পারে, মাঝারি ধরনের জ্বর কিংবা কখনো কখনো তীব্র জ্বরও থাকতে পারে, পেটে ব্যথা, বমি থাকতে পারে, ডায়রিয়া থাকতে পারে, হ্যাঁ, এবং অনেকের মাথা ব্যথার কথা বলে, চোখের পিছনে ব্যথার কথা বলে, এইগুলা। তো প্রথম কথা হচ্ছে যে এই সময় কোনো জ্বর হলে, দুর্বল হলে, রোগী কাহিল হয়ে গেলে অবশ্যই ডেঙ্গু জ্বরের কথা মনে রাখতে হবে এবং ডাক্তারের পরামর্শ ক্রমে জ্বর শুরু হওয়ার দ্বিতীয়, তৃতীয় দিনে ডেঙ্গু NS1 যে অ্যান্টিজেনের যে পরীক্ষা, রক্ত পরীক্ষা, এটা আমরা সবাই জানি, ডেঙ্গু NS1 অ্যান্টিজেন তৃতীয় দিনে এবং চতুর্থ আর পঞ্চম দিনে CBC রক্তের যে ব্লাড পিকচার, এটা করে নেওয়াটা দরকার আর কি। এটা করে আমরা ডেঙ্গু জ্বরটা একেবারে নির্ণীত করতে পারি আর কি। এটি হচ্ছে একটা জিনিস। আর এখন ব্যাপার হচ্ছে যে যেহেতু আমরা জানি যে 80% রোগীর ক্ষেত্রেই ডেঙ্গু মশা বা অ্যাডিস মশা কামড়ালেও, এই ডেঙ্গু ভাইরাস অ্যাডিস মশার শরীরে থাকলেও 80% রোগীর ক্ষেত্রে কোনো সিমটম বা কোনো জ্বর কিছু থাকে না, তাহলে তারা বুঝতেই পারে না যে তাদের ডেঙ্গু জ্বর হয়েছে। তবে যে 20% রোগীর মধ্যে 5% রোগীর একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথম কথা হচ্ছে যে কোন সময় আমরা বাসায় বসে চিকিৎসা করবো, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং কখন রক্ত পরীক্ষা করবো এটা তো বলে দিলাম। আচ্ছা, যাদের কোনো ধরনের ওয়ার্নিং সাইন নাই, অর্থাৎ 4-5 দিন পরেও যাদের জ্বর থাকতেছে না, হ্যাঁ, তারা মোটামুটিভাবে নিরাপদ। 2 নম্বর কথা হচ্ছে যাদের মোটামুটিভাবে খেতে পারছে, পেটে তীব্র ব্যথা নেই, ডায়রিয়া নেই, তারাও কিন্তু বমি নাই, তারাও কিন্তু নিরাপদ, ঠিক আছে। এবং যাদের শরীর থেকে কোনো রক্তক্ষরণ নাই, যেমন দাঁত থেকে রক্তক্ষরণ, দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ, চোখ থেকে রক্তক্ষরণ, কিংবা আপনার হাত কাশির সাথে, কিংবা মহিলাদের মাসিকের রাস্তায় রক্তক্ষরণ, এই ধরনের যাদের নাই জ্বরের সাথে সাথে, তারাও নিরাপদ। আর অনিরাপদ যারাই, তাদের যে ওইটাই 5 দিনের বেশি জ্বর থাকবে যারা, এবং তীব্র পেট ব্যথা, ডায়রিয়া থাকবে, শরীরে তীব্র ব্যথা থাকবে, প্রচণ্ড দুর্বল, অস্থির হয়ে যাবে, নিতিয়ে যাবে, অসংলগ্ন কথাবার্তা বলবে, কিছুই খেতে পারবে না, বমি
বমি হয়ে যাবে, ওনারা কিন্তু ওয়ার্নিং সাইনের মধ্যে পড়ে, মানে সিভিয়ার ডেঙ্গু হওয়ার একটা আশঙ্কা থাকে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে প্রয়োজনে হসপিটালে ভর্তি হবে। আচ্ছা, এখন বাসায় বসে যারা চিকিৎসা করবে তারা কি করবে? তারা হচ্ছে প্রথম 4-5 দিন তারা ঘরে বসে বিশ্রাম নেওয়াটা কিন্তু আইডিয়াল। দরকার হলে ওয়ার্ক ফ্রম হোম করবে, বাসায় বসে অফিসের কাজটা করবে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে তারা মশারির মধ্যে থাকবে। তৃতীয়ত প্রচুর পরিমাণ পানি বা লিকুইড খাবে, এটা আমরা জানি 2-3 লিটার বয়স্করা এবং বাচ্চারা 1 থেকে 1.5 লিটার। এই ফ্লুইডটা হলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেঙ্গু জ্বর, হ্যাঁ লিকুইড, এবং এই লিকুইড বলতে আমরা বুঝেছি ইলেকট্রনের সমৃদ্ধ লিকুইড, যেমন আমরা ডাবের পানির কথা বলি, ফলের রসের কথা বলি, স্যুপের কথা বলি, জুসের কথা বলি, প্লেন ওয়াটারও খেতে পারে, কিংবা অল্টারনেটিভলি আমরা যে ডাল আছে, মানে ডাল, এগুলো সবগুলো মিলিয়ে এই ফ্লুইডের উপর জোর দিতে হবে। এখন সবসময় যে আপনাদের ওই আগের মতো করে ভাত, মাছ, মাংস, রুটি এই সময় খেতেই হবে, খেতে পারলে তো ভালো, যদি অরুচি আসে তাহলে এটা বাদ দিবে, ঠিক আছে? তাহলে বাচ্চার ক্ষেত্রে কি একই রকম? সব বড়দের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে ঠিক একই রকম, তবে বাচ্চারা যেহেতু নিজেদের সমস্যার কথা বলতে পারে না, তবে লক্ষণগুলো কিন্তু মোটামুটি বড়দের মতোই হয়ে থাকে আর কি, ঠিক আছে? অর্থাৎ তাদের ক্ষেত্রেও একই রকম, স্কুল কলেজে তারা যাবে না, বাসায় বসে চিকিৎসা করবে আর কি। আচ্ছা, এখন কখন তারা হাসপাতালে ভর্তি হবে? হাসপাতালে রোগী ভর্তি হওয়া হচ্ছে যাদের ডেঙ্গু শকে চলে যায়। শক মানে হচ্ছে ব্লাড প্রেশার কমে যায়, পালস রেট বা হার্ট রেট কমে যায়, শরীরে কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, এবং রক্ত পরীক্ষা সিবিসি করে প্লাটিলেট বা অনুচক্রিকার পরিমাণ যদি দেখা যায় যে 1 লাখের নিচে নামার ট্রেন্ডে থাকে, তখন কিন্তু আমরা এই রোগীদেরকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে বলবো। কারণ জ্বর নামার পরে, জ্বর তো সাধারণত 4 থেকে 5 দিন থাকে, এরপরে যখন জ্বর থাকে না, এই জ্বর সেরে যাওয়ার 24 থেকে 48 ঘন্টা হচ্ছে ডেঙ্গু জ্বরের সবচেয়ে ক্রিটিক্যাল পর্যায়ে। এই সময় কিন্তু এই ডেঙ্গু শকটা হয়। অতএব এই সময়টা একটু খেয়াল রাখতে হবে, রোগীর হার্ট রেট, পালস রেট, ব্লাড প্রেশার পরিমাপ করতে হবে, ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে, এবং আমি যে কথাগুলো বললাম সেই প্রিকশনগুলো মেনটেন করলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। অথবা তো আতঙ্কিত বা প্যানিক হওয়ার দরকার নাই, সচেতনতার মাধ্যমে এবং সময় মতো যা যা করা দরকার এটি করলেই কিন্তু আমরা ডেঙ্গু থেকে খুব ভালোভাবে নিজেকে মুক্ত রাখতে পারবো। অনেক ধন্যবাদ। মূল কথা যেটা, সেটা হচ্ছে আমাদের অনেক বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে, সচেতনতাই দিবে আমাদেরকে নিরাপত্তা। অনেক ধন্যবাদ ডক্টর ফাহিম আহমেদ রূপম আমাদেরকে চমৎকারভাবে বলার জন্য। প্রিয় বন্ধুরা, রাস্তায় নিরাপদে আরামদায়ক ভ্রমণ সকল নাগরিকেরই প্রত্যাশা। আমন্ত্রণ শুভযাত্রা পর্বে। যারা ঢাকা মহানগর অভ্যন্তরীণ রুটের বাসে চেপে গাবতলী থেকে গাজীপুর যেতে চান, তারা গাবতলী টেকনিক্যাল, মিরপুর 1, মিরপুর 10, কালশী, বিশ্ব রোড, এয়ারপোর্ট, উত্তর আবদুল্লাপুর, টঙ্গী হয়ে গাজীপুর যেতে পারেন। এছাড়া মতিঝিল থেকে আবদুল্লাপুর রুটে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিআরটিসি এসি বাস সহ ডাবল ডেকার বাস চলাচল করে। আপনারা যারা প্রয়োজনীয় কাজে রাজধানী থেকে দেশের অন্যত্র যেতে চান, তাদের জানাই আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলী থেকে প্রতিদিন দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে বিশেষ করে কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী এবং উত্তরাঞ্চলে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, দিনাজপুরের দিকে অনেকগুলো বাস যাতায়াত করে। বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু পরিবহনের সময়সূচি। আপনাদের সকলে যাত্রা শুভ হোক, নিরাপদ হোক, আনন্দঘন সময় হোক প্রিয়জনের সঙ্গে। বন্ধুরা, সময় হয়েছে বিদায় নেবার। আজ বিদায় নেব, কিন্তু অপেক্ষা থাকবে একটি কাঙ্ক্ষিত আগামী। সেই প্রত্যাশায় এখানে ইতি টানছি। আজকে মহানগর গ্রন্থনায় ছিলেন ডক্টর রৌনক জাহান, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতাব এবং আমি আফরোজ আক্তার পপি। অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আমরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় নাসরিন রহমান, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, মহানগর প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু।